নর্থ সাউথ বিশ্ববিদ্যালয় শিক্ষার্থী পায়েল হত্যা মামলায় ৩ জনের মৃত্যুদণ্ড। হানিফ পরিবহন বাস থেকে ফেলে খুন। সেচ মৌসুমে ব্যারাজের গেট বন্ধ থাকায় শুকিয়ে বালুচর তিস্তা। বন্যা ভাঙন রোধ ও নদী বাঁচানোর দাবিতে ৮৫ স্থানে মানববন্ধন। আকস্মিক পাহাড়ি ঢল ও বৃষ্টিতে ফেনীর মুহুরী নদীর বাঁধ ভেঙে ৫ গ্রাম প্লাবিত, পানিবন্দী হাজারো মানুষ। করোনাতেও দেশের বিভিন্ন পাসপোর্ট অফিসে অব্যাহত দালালদের দৌরাত্ম্য। বেশি টাকা দিলে দ্রুত মিলছে পাসপোর্ট। ধুলার শহরে পরিণত হয়েছে হিলি স্থলবন্দর। পরিবেশ দূষণের পাশাপাশি দেখা দিয়েছে নানা রোগব্যাধি। স্বাগত সমগ্র বাংলাদেশে, আপনাদের সাথে আছি আমি আলী আশরাফ। শুনছিলেন শিরোনাম, এবার বিস্তারিত। বাস থেকে ফেলে নর্থ সাউথ বিশ্ববিদ্যালয় শিক্ষার্থী সাইদুর রহমান পায়েল হত্যা মামলায় হানিফ পরিবহনের বাস চালক, হেলপার ও সুপারভাইজারকে মৃত্যুদণ্ড দিয়েছে আদালত। দুপুরে ঢাকার দ্রুত বিচার ট্রাইব্যুনাল ১-এর বিচারক আবু জাফর মোহাম্মদ কামরুজ্জামান এই রায় ঘোষণা করেন। ২০১৮ সালের ২১ জুলাই পায়েলকে হত্যা করে সেতুর ওপর থেকে মরদেহ ফেলে দেওয়ার অভিযোগ ওঠে বাস চালক, তার সহকারী ও সুপারভাইজারের বিরুদ্ধে। ২৩ জুলাই মুন্সিগঞ্জ উপজেলার হাটেরচর সেতুর নিচের খাল থেকে উদ্ধার হয় মরদেহ। মামলার এজাহারে বলা হয়, হানিফ পরিবহনের বাসে করে চট্টগ্রাম থেকে ঢাকার উদ্দেশ্যে রওনা হয়েছিলেন পায়েল। গজারিয়া এলাকায় গাড়ি থেকে নেমেছিলেন তিনি। পরে দৌড়ে বাসে ওঠার সময় দরজার সঙ্গে ধাক্কা লাগলে জ্ঞান হারান। নাক মুখ দিয়ে রক্ত বের হতে দেখে দায় এড়াতে ভাটেরচর সেতু থেকে তাকে ফেলে দেন চালক ও সুপারভাইজার। কোর্ট অবজারভেশনে পরিষ্কারভাবে বলেছেন এটি কোনো সড়ক দুর্ঘটনা নয়, এটি কোনো সাধারণ কোনো রোড অ্যাক্সিডেন্ট কেস নয়, রাদার ইটস এ মার্ডার, এবং সেই কারণে কোর্ট এখানে ম্যাক্সিমাম পানিশমেন্ট যেটা মৃত্যুদণ্ড সেটি দিয়েছেন। আমরা সন্তুষ্ট। সাক্ষী ছাড়া শুধুমাত্র জোরপূর্বক নেওয়া স্বীকারোক্তিমূলক জবানবন্দির মাধ্যমে রায় দিয়েছে, যে কারণে ন্যায় বিচার আসামি পক্ষ মনে করে ন্যায় বিচার পায়নি বিজ্ঞ আদালতে। তাই এই রায়ের বিরুদ্ধে মহামান্য হাইকোর্টে আসামি পক্ষ পরবর্তীতে আপিল করবে। তিস্তা নদীর বন্যা ও ভাঙন রোধ, ক্ষতিগ্রস্তদের পুনর্বাসন ও কর্মসংস্থান, নদীর পানি প্রবাহ নিশ্চিত এবং নদী ব্যবস্থাপনায় সরকারের মহাপরিকল্পনা দ্রুত বাস্তবায়নের দাবিতে সোচ্চার হয়েছেন তিস্তা পাড়ের মানুষ। নীলফামারী, রংপুর ও গাইবান্ধায় তিস্তা নদীর দুই পাড়ে মানববন্ধনে অংশ নিয়ে এসব দাবি তুলে ধরেন তারা। তিস্তার প্রবেশমুখ নীলফামারীর ডিমলা উপজেলার পশ্চিম ছাতনায় 0 পয়েন্ট থেকে রংপুরের তিস্তা ব্রিজের কাউনিয়া হয়ে গাইবান্ধার সুন্দরগঞ্জের হরিপুর ঘাট পর্যন্ত ২৩০ কিলোমিটার এলাকার ৮৫টি স্থানে বেলা ১১টায় একযোগে শুরু হয় মানববন্ধন। তিস্তা বাঁচাও, নদী বাঁচাও সংগ্রাম পরিষদের আয়োজনে ৩ জেলায় ২ ঘণ্টাব্যাপী চলে এই কর্মসূচি। নীলফামারীর ডিমলায় মানববন্ধনে বক্তব্য রাখেন সংগ্রাম পরিষদের নীলফামারী জেলা কমিটির আহ্বায়ক মোজাফফর ইসলাম, দিনাজপুর পৌরসভার সাবেক মেয়র মোসাদ্দেক হোসেন সহ নানা শ্রেণী পেশার মানুষ। নদী শাসন রোধ বাদ চাই এবং কর্মসংস্থান চাই। নদীর কাজ বাস্তবায়ন করুক, কলকারখানা করুক। রংপুরের কাউনিয়ায় দেশের পতাকা আর নানা স্লোগান লেখা প্ল্যাকার্ড হাতে মানববন্ধনে যোগ দেন বিভিন্ন শ্রেণী পেশার লাখো মানুষ। নদী ভাঙন, বন্যা প্রতিরোধ ও ক্ষতিগ্রস্তদের পুনর্বাসনের দাবি তাদের। আমরা চাই নদীর শাসন, নদী কিনার বান্ধা দেখ, যাতে আমাদের বাড়ি ঘর জমিন টমি যাতে না ভাঙে, যাতে করে এই মহাপরিকল্পনা নদী বান্ধব হয়, কৃষি বান্ধব হয়, কৃষক বান্ধব হয় এবং এই নদী সুরক্ষায় একটা বড় ভূমিকা থাকে। সংগ্রাম কমিটির মুখপাত্র অধ্যক্ষ নজরুল ইসলাম হক্কানি বলেন, তিস্তা নদীর সুরক্ষায় সরকারের নেয়া মহাপরিকল্পনা দ্রুত বাস্তবায়ন জরুরি। আমরা চাই দ্রুত তিস্তাকে খননের পাশাপাশি সমস্ত নদী ব্যবস্থাপনায় নদী খনন করা হোক, উন্মুক্ত করা হোক এবং আমাদের দেশের যে ৫৪টি নদী সহ নদী ব্যবস্থাপনা আছে সেই নদীগুলোকেও যৌথ ব্যবস্থাপনা নিয়ে আসা হোক। নদীর উজান এবং ভাটির যে অধিকার, সেই অধিকার রক্ষা করা হোক। একই সময়ে গাইবান্ধার সুন্দরগঞ্জের তারাপুর, বেলকা ও হরিপুর খেয়াঘাট এলাকায়ও মানববন্ধন করেন স্থানীয়রা।
এলাকার মানুষের জন্য কর্মসংস্থানের সুযোগ বাড়াতে প্রস্তাবিত অর্থনৈতিক জোন ও শিল্প কারখানাও দ্রুত চালু করার দাবি জানান তারা। শাহনাজ পারভিন, ইন্ডিপেন্ডেন্ট নিউজ ডেস্ক। ইনি আরও জানাতে এবার রংপুর ও নীলফামারী থেকে যোগ দিচ্ছেন সহকর্মীরা। শুরুতেই রংপুর থেকে জানাবেন সহকর্মী নজরুল ইসলাম। নজরুল, মানববন্ধনে লোক সমাগম কেমন হয়েছে আর অংশগ্রহণকারীরা কি ধরনের দাবি করছেন? দেখুন, আসলে সকাল 11টায় যে মানববন্ধন অনুষ্ঠিত হচ্ছে রংপুরের কাউনিয়া থেকে, কিন্তু উদ্বোধনী অনুষ্ঠান শুরু হয়ে কিন্তু নীলফামারী, লালমনিরহাট এবং গাইবান্ধায় বিভিন্ন স্থানে কিন্তু বিভিন্ন পয়েন্টে অর্থাৎ 85টি পয়েন্টে কিন্তু এই মানববন্ধন অনুষ্ঠিত হয়। এই মানববন্ধনে আমরা যেটা জানতে পেরেছি যে যিনি মুখপাত্র রয়েছেন নজরুল হক্কানি, তিনি বলছেন যে প্রায় 4 থেকে 4.5 লাখ লোক কিন্তু মানববন্ধনে অংশগ্রহণ করেছেন। তারা বলছেন যে 30 লাখ লোকের জীবিকা নির্বাহের জন্য কিন্তু এই মানববন্ধন তারা অনুষ্ঠিত করেছেন এবং তারা এই মানববন্ধনে তাদের দাবিটা হচ্ছে যে রংপুরের যে তিস্তা নদী রয়েছে অর্থাৎ নীলফামারীর ডিমলা যে তিস্তা ব্যারেজ রয়েছে, ব্যারেজের যে 44টি গেট রয়েছে, যখনই পানি আসে ওই সময় বন্ধ করে দেওয়া হয়। পানি যখন অর্থাৎ শুকিয়ে যায় তখন কিন্তু নদী, মরা নদী ভেসে ওঠে। এই সময় এটা কিন্তু যারা কৃষি কাজ করেন তাদের ভুক্তভোগীদের তাদের কিন্তু অনেক বড় ক্ষতি মুখে পড়তে হয় যারা। আর যখন বন্যা সৃষ্টি হয় তখনই 135 কিংবা 140 হেক্টর জমিতে যে কৃষকের যে ফসল নষ্ট হয়ে যায় এটি কিন্তু ক্ষতিপূরণ কখনো কেউ দেয় না বলে এটি আসলে তাদের দাবি হচ্ছে যে তিস্তা বাঁচাও, নদী বাঁচাও। এই স্লোগানকে সামনে রেখে সংগ্রাম পরিষদ যে আজকের আন্দোলনটা করেছে এটা কিন্তু বাংলাদেশের বিরল বলা যায় যে এরকম আন্দোলন বা এরকম মানববন্ধন কখনো হয়েছে কিনা, এটি কিন্তু তারা দাবি করছেন যে কখনো হয়নি। না হওয়ার কারণে কিন্তু আজকের এই যে রংপুর থেকে যে শুরু করে যে মানববন্ধনটি সৃষ্টি হয়েছে, অর্থাৎ রংপুরের কাউনিয়া থেকে যে উদ্বোধনী অনুষ্ঠান করার পর থেকে যে নীলফামারী, লালমনিরহাট এবং গাইবান্ধা যে 4 জেলায় এখন যে মানববন্ধন 1টা পর্যন্ত অর্থাৎ 11টা থেকে 1টা পর্যন্ত শুরু হয়েছিল। এই মানববন্ধনে কিন্তু লাখো মানুষের যে সমাগম রয়েছে, সেখানে শিশু থেকে আরম্ভ করে আমরা দেখতে পেরেছি যে মহিলা যারা রয়েছেন বাড়ি ঘর থেকে তারাও কিন্তু তারা এই মানববন্ধনে অংশগ্রহণ করেছেন। তাদের একটাই দাবি বেড়িবাঁধ সহ এবং আশপাশের যে নদীগুলো রয়েছে এই নদীগুলোর যে সাইডের যে বেড়িবাঁধ, এই বেড়িবাঁধ রক্ষার এবং নির্মাণের দাবি তারা তুলে ধরছেন। নজরুল, আপনি থাকবেন আমাদের সাথে। আমরা এবার নীলফামারী খবর জানবো। সেখান থেকে আমাদের সাথে যুক্ত আছেন সহকর্মী জসিম উদ্দিন। জসিম, নীলফামারীতে কোথায় কোথায় এই মানববন্ধন হয়েছে আর এই আন্দোলন নিয়ে নদীপাড়ে মানুষ কি বলছেন? জি, আপনি জানেন যে এই যে তিস্তার প্রবেশ মুখ যেটা নীলফামারীর ডিমলার পশ্চিম ছাত্রায় 0 পয়েন্ট থেকে শুরু করে এই নীলফামারীর অংশে 40 কিলোমিটার যে বাঁধের দুপাশে প্রায় 60টি পয়েন্টে আজকের এই মানববন্ধন হয়েছে। মানববন্ধনে যেখানে ক্ষতিগ্রস্ত মানুষরা, বিশেষ করে নীলফামারীর ডিমলার যে প্লাবন যে ভূমিটা রয়েছে তিস্তা পাড়ের, সেখানে 22টি চর আছে। 22টি চরের মানুষরা তারা এখানে অংশগ্রহণ করেছে, শিশু থেকে আবার বৃদ্ধ সবাই ছিল এই ইয়াতে। তাদের মানববন্ধনে যে বিষয়টি ফুটে উঠেছে যে 500 যে পরিবার এই বাঁধে আশ্রয় নিয়েছে তাদের কোনো পুনর্বাসনের হয়নি। তাদেরকে উল্টো পানি উন্নয়ন বোর্ড কর্তৃপক্ষ নোটিশ দিয়েছে উচ্ছেদের বিষয়ে। তবে পানি উন্নয়ন বোর্ড কর্তৃপক্ষের নির্বাহী প্রকৌশলী আমাকে এই বিষয়টিও অবহিত করেছেন যে আমরা আপাতত সেই উচ্ছেদে যাচ্ছি না, কিন্তু জেলা প্রশাসক বলছেন যে এদেরকে অবশ্যই পুনর্বাসন করা হবে এবং বিশেষ করে এই তিস্তা নদী ব্যবস্থাপনা নিয়ে যে একটা মহাপরিকল্পনা রয়েছে প্রধানমন্ত্রী, সেটি দ্রুত বাস্তবায়ন চায় এই তিস্তাপাড়ের মানুষ। আর তিস্তাপাড়ের মানুষরা যারা এখন কর্মহীন, বিশেষ করে পানি না থাকার কারণে যারা সহস্রাধিক যে জেলে পরিবার রয়েছে, সেই জেলে পরিবার এখন কর্মহীন হয়ে পড়েছে। এই সমস্ত জেলে পরিবারও দাবি যে আমাদেরকে, আমরা এই মাছের শিকার আমরা আর ওইভাবে যেতে চাই না। আমরা চাই যে এখানে কলকারখানা কিংবা অর্থনৈতিক জোন যে আছে নীলফামারীতে যে প্রস্তাবিত আছে, এগুলোতে আমাদের যদি অগ্রাধিকার ভিত্তিতে যে আমাদেরকে কর্মসংস্থান দেওয়া হয়, তাহলে আমরা আমাদের এই যে সারা জীবনের যে আমাদের যে ভবিষ্যতে অনিশ্চিত, এটা আমাদের ছোট ছোট ছেলে মেয়ে যারা পরবর্তী প্রজন্ম, তাদেরকেও আমরা মানুষ করার একটা আশা দেখতে পাবো। মূলত এটি ছিল এই আজকের মানববন্ধনে বক্তাদের উপস্থিতিদের বক্তব্য। রংপুর এবং নীলফামারী থেকে জানাচ্ছিলেন আমাদের সহকর্মীরা। সেচ মৌসুমে ব্যারাজের সবকটি গেট বন্ধ থাকায় শুকিয়ে গেছে তিস্তা নদী। নদীর বুকে ছুটে চলা জেলেদের নেই কর্মব্যস্ততা। উপার্জনের পথ বন্ধ হওয়ায় বেকার হয়েছে জেলেরা। এদিকে বাঁধে আশ্রয় নেওয়া 500 পরিবারকে সরে যাওয়ার নোটিশ দিয়েছে পানি উন্নয়ন বোর্ড। তবে দ্রুত পুনর্বাসনের আশ্বাস দিয়েছে স্থানীয় প্রশাসন।
রংপুর, দিনাজপুর ও নীলফামারীর 1,11,000 হেক্টর জমিতে সেচ সুবিধায় নির্মাণ করা হয় তিস্তা ব্যারেজ। গত বছর ইরিবোরো চাষে নদীর 2,000 কিউসেক পানি দিয়ে 50,000 হেক্টর জমিতে সেচ সুবিধা দেয়া হয়। তবে ব্যারেজের সবকটি গেট বন্ধ থাকায় বাঁধের ভাটির দিকে ধু ধু বালুচরে পরিণত হয়। চলতি মৌসুমে একই অবস্থা। এতে তিস্তাপাড়ের সহস্রাধিক মৎস্যজীবী বেকার হয়ে পড়েছে। নদী ভাঙনে ভিটেমাটি ও ফসলি জমি হারিয়ে নিঃস্ব হয়ে বাঁধে আশ্রয় নিয়েছে প্রায় 500 পরিবার। সম্প্রতি তাদের সরে যেতে নোটিশ দিয়েছে পানি উন্নয়ন বোর্ড। এরা প্রতি বছরই ভাঙনের শিকার হয় এবং বাঁধে আশ্রয় নেয়। তো আমরা হিসাব করে দেখেছি এরকম আমাদের 40 কিলোমিটার বাঁধের উপরে প্রায় 500 অবৈধ বাড়িঘর রয়েছে। আমরা তাদেরকে ইতিমধ্যে চিঠিও দিয়েছি। এ নিয়ে আতঙ্কে রয়েছে ভিটেমাটি হারা মানুষগুলো। 3-4 মাস পানি থাকে না, তখন আমাদের অনেক কষ্ট হয়, পরিবারের চলা খুব কষ্ট হয়, মাছ পাওয়া যায় না। বাঁধের পাশে এসে আমরা দাঁড়াইছি, আলহামদুলিল্লাহ সরকার যদি আমাদের ক্ষতিপূরণ কোনো কিছু না দেয়, কোনো দোষের বার না নেয়, তাহলে তো আমরা চলতে পারবো না। তবে প্রশাসন বলছে বাঁধে আশ্রয় নেওয়াদের পুনর্বাসনে 8,000 কোটি টাকায় তিস্তা ব্যারেজ উন্নয়ন প্রকল্প গ্রহণ করা হয়েছে। এই প্রকল্পটা অনেক অনেকে আছে, আমরা এটা চেষ্টা করতেছি সবাই মিলে, হয়তো বা পাশ হলে আগামী বছর বা পরের বছর স্থায়ীভাবে এই তিস্তা পাড়ে যারা লোকজন আছে তাতে একটা সমাধান হবে। 1990 সালের 5 আগস্ট ব্যারেজের কার্যক্রম চালুর পর উত্তরের অন্যতম একটি পর্যটন কেন্দ্র হিসেবে পরিচিতি পায় তিস্তা ব্যারেজ। ইন্ডিপেন্ডেন্ট নিউজ ডেস্ক। ভারত থেকে আসা আকস্মিক পাহাড়ি ঢল ও ভারী বৃষ্টিতে ফুলগাজীতে মুহুরী নদীর বন্যা নিয়ন্ত্রণ বাঁধ ভেঙে প্লাবিত হয়েছে বেশ কয়েকটি গ্রাম। এতে ডুবে যায় ফসল ও মাছ, পানিবন্দী হাজার খানেক মানুষ। গত রাত থেকে পানির চাপ বেড়ে যাওয়ায় বাঁধের বেশ কয়েকটি জায়গায় ভাঙন দেখা দেয়। ফুলগাজীর উত্তর দৌলতপুর গ্রাম। মুহুরী নদীর স্রোত ভাসিয়ে নিয়ে যাচ্ছে সবকিছু। শনিবার দুপুর থেকেই ভারত থেকে নেমে আসা ঢলে মুহুরী নদীর পানি বিপদসীমা অতিক্রম করে। পানির চাপে রাত 9টার দিকেই ফুলগাজী উত্তর দৌলতপুর গ্রামে বন্যা নিয়ন্ত্রণ বাঁধে ভাঙন দেখা দেয়। শনিবার রাত 11টার দিকে ভাঙন তীব্র হলে দ্রুত নদীর পানি ঢুকে পড়ে আশপাশের 4টি গ্রামে। তলিয়ে যায় ফসলি জমি, রাস্তাঘাট, পুকুর। বাড়িঘরে পানি উঠায় দুর্ভোগে পড়ে প্রায় 200 পরিবার। আকস্মিক বন্যায় আধাপাকা ধান ও পুকুরের মাছ ভেসে যাওয়ায় দিশেহারা তারা। ভুক্তভোগীরা বলছেন, দায়সারা নির্মাণ কাজের জন্য বাঁধের আগের ভাঙা অংশই বারবার ভাঙছে। আমাদের পুকুরে মাছ গেছে গা, যে ধান আমাদের মাঠে যে ধান পাকনা ধান, এখন কিছু ধান আমরা কাটছি, কিছু ধান কাটার সময় হয়েছে, সবগুলা পানির নিচে তলায় গেছে। নামমাত্র মেরামত করে এটা যখন ভেঙেছে, কিছুদিন পর ঠিকাদার মেরামত করবে। এখানে নামমাত্র মেরামতের কারণে এবং তাদের গাফিলতির কারণে বারবার একই জায়গায় বা পাশাপাশি জায়গায় ভাঙনের সৃষ্টি হচ্ছে। পানি উন্নয়ন বোর্ডের কর্মকর্তারা বলছেন, ক্ষতিগ্রস্ত এলাকায় কাজ চলছে। পাশাপাশি বাঁধ নির্মাণ নিয়ে একটি প্রকল্প চলমান রয়েছে বলে জানান তারা। উত্তর দৌলতপুরে মুহুরী নদীর বাম তীরে একটা ভাঙন হয়েছে, মুহুরী নদীর ডান তীরে দৌলতপুরে আরেকটা ভাঙন হয়েছে এবং অন্যান্য অনেক জায়গায় ভালনারেবল আছে। আমাদের লোকজন সেখানে কাজ করতেছে। আমরা রাতের ভিতরে ছিলাম, সকাল পর্যন্ত এখনো কাজ করতেছি। এর আগে গত জুলাইয়ে ওই একই বাঁধের 8টি স্থানে ভেঙে যায়। প্লাবিত হয় পরশুরাম ও ফুলগাজী উপজেলার অন্তত 20টি গ্রাম। ইন্ডিপেন্ডেন্ট নিউজ ডেস্ক। এ নিয়ে আরও জানাতে এবার ফেনী থেকে যোগ দিচ্ছেন সহকর্মী সমীর উদ্দিন। সমীর, বাঁধের কোন কোন এলাকায় ভাঙন দেখা দিয়েছে আর হঠাৎ করে এই বন্যায় কি ধরনের ক্ষয়ক্ষতি বেশি হয়েছে? সেন্টিমিটার উপর দিয়ে প্রবাহিত হচ্ছিল, তখন এখানকার দৌলতপুর এবং উত্তর দৌলতপুর ও দক্ষিণ দৌলতপুর এই দুই জায়গাতেই আসলে ভাঙনটা দেখা দিয়েছে। ভাঙনের ফলে এখানকার আসলে বেশ কিছু পরিমাণ ক্ষয়ক্ষতি হয়েছে। আমি এখানকার যে কৃষি কর্মকর্তা, কৃষি অফিসারের সাথে কথা বলছিলাম, তিনি বলছেন যে এবারের বন্যাতে তাদের প্রায় 110 হেক্টর জমিতে এমন যে ধান চাষ করেছিল এই ধানের ক্ষতি হয়েছে। আপনি জানেন যে ধান আগামী 2 থেকে 3 দিন অথবা 10 দিনের মাথায় কিন্তু অনেকে তাদের ধানগুলা কাটার কথা ছিল, কিন্তু এখন যে বন্যার পানিতে এই ধানগুলো যখন এই পানির তলিয়ে গিয়েছে, তাহলে এখানে প্রায় অর্থের অঙ্কে দেখা যাচ্ছে প্রায় কোটি টাকার মতো তাদের ক্ষতি হয়েছে বলে এখানকার উপজেলা কর্মকর্তা, কৃষি কর্মকর্তা তিনি জানিয়েছেন। আমি এখানকার পানি উন্নয়ন বোর্ডের কর্মকর্তারা এখানে আজকে দুপুরে বাঁধ যে জায়গাগুলোতে ভেঙেছে সেগুলা দেখার জন্য এসেছিলেন। অতিরিক্ত মহাপরিচালক তিনি এসে দেখে গেছেন এবং তিনি এখানের যে বাঁধগুলো ভেঙেছে সেগুলো
দ্রুত মেরামতের জন্য তারা কাজ করবেন বলে এখানকার স্থানীয় মানুষদেরকে জানিয়েছেন। আমরা এখানকার যিনি পানি উন্নয়ন বোর্ডের নির্বাহী প্রকৌশলী জহিরুদ্দিন তার সাথে কথা বলছেন, তিনি বলছেন যে এই মুহূর্তে যে পরিমাণ স্রোতের পানি দেখা দিচ্ছে, এটি যদি এখন বাঁধটি বাঁধার চেষ্টা করা হয় তাহলে যে কৃষিজ জমি ধান পানির তলিতে আছে এগুলো একেবারে ক্ষতি হওয়ার সম্ভাবনা আছে, যার প্রেক্ষিতে তারা বলছে যে স্রোতটা কমে গেলেই তারা বাঁধ নির্মাণের জন্য তারা কাজ করবেন। আর অন্যদিকে এখানকার যে কৃষকরা আমাদের সাথে কথা বলেছেন, তারা আসলে কান্নায় ভেঙে পড়ছেন। তারা বলছেন সব সময় এখানে নদীর স্রোতের প্রেক্ষিতে নদীর যখন বাঁধ ভেঙে যায় তারা সবসময় ক্ষতিগ্রস্ত হন। তারা বলেন যে এখানে তাদের জন্য দরকার হচ্ছে টেকসই বাঁধ নির্মাণ হলে তারা আসলে এই ক্ষতির সম্মুখীন হবেন না। আর এখানকার তারা বলছেন যে প্রতিনিয়ত তারা যৎসামান্য কিছু ত্রাণ দিয়ে থাকেন, এই ত্রাণের কারণে তারা আসলে ত্রাণ চান না, তারা চান হচ্ছে টেকসই বাঁধ নির্মাণ। ফেনী থেকে জানাচ্ছিলেন সহকর্মী সমীর উদ্দিন। 3 দফা দাবিতে কর্মবিরতি পালন করছে বরিশাল শেরেবাংলা মেডিকেল কলেজ হাসপাতালের ইন্টার্ন চিকিৎসকেরা। অনির্দিষ্টকালের এই কর্মসূচির কারণে আজ দ্বিতীয় দিনেও কাজে যোগ দেননি তারা। শনিবার থেকে আন্দোলনের কারণে দুর্ভোগে পড়েছেন রোগী ও তাদের স্বজনেরা। গত 21 অক্টোবর মেডিসিন ইউনিট 4-এর সহকারী রেজিস্ট্রার মাসুদ খান, শিক্ষানবিশ চিকিৎসকদের সভাপতি সজল পান্ডে এবং সাধারণ সম্পাদক তরিকুল ইসলাম সহ আরও 8-10 জনের বিরুদ্ধে তার উপর হামলা ও মারধরের অভিযোগ করেন পরিচালকের কাছে। পরদিন ইন্টার্ন চিকিৎসকেরা একটি ডায়াগনস্টিক সেন্টার থেকে কমিশন নেয়ার পাল্টা অভিযোগ করেন মাসুদের বিরুদ্ধে। 30 অক্টোবর মাসুদ খান কোতোয়ালি থানায় কয়েকজন ইন্টার্ন চিকিৎসকের বিরুদ্ধে মামলা করেন। এই ঘটনার সুরাহা না হওয়ায় আন্দোলন শুরু করেন ইন্টার্ন চিকিৎসকেরা। তিন দিন পর্যন্ত ভর্তি আছি, এখন পর্যন্ত কোনো ডাক্তার পাইনি। 11টা সাড়ে 10টার দিকে আসছিল, তারপর কোনো ডাক্তার পাইনি। কালকের আমার সামনে একটা রুগী মারা গিয়েছিল, তারপরে কিছুক্ষণ পর অনেকক্ষণ পর ডাকাডাকির পরেও কোনো ধরনের ডাক্তার আসেনি। এরই আরও জানাতে এবার বরিশাল থেকে আমাদের সাথে যুক্ত হচ্ছেন সহকর্মী মুরাদ আহমেদ। মুরাদ, আন্দোলনের কারণে রোগীদের কি ধরনের ভোগান্তি সহ্য করতে হচ্ছে আর সমস্যার সমাধানে এখন পর্যন্ত কোনো উদ্যোগ কি দেখছেন? দেখুন, গতকাল দুপুর 2টায় কর্মবিরতি শুরু করেছে বরিশালের শেরেবাংলা মেডিকেল কলেজের ইন্টার্নি ডক্টররা। ওনাদের সংখ্যা প্রায় 153। দুর্ভোগ আগেও রোগীদের ছিল, এখন দুর্ভোগটা একটু বেড়েছে এই কারণে যে এত বড় একটি হাসপাতালে এমনিতে ডাক্তার রয়েছেন এখন 121 জন, আর মূলত যা কিছু একটু দেখভাল রোগীর সেটি করতো ইন্টার্নি ডাক্তারগণ। তো তাদের সাথে একজন ডাক্তার মাসুদ খান, সার্জারি মেডিসিন বিভাগ মেডিসিন 4-এর সহকারী রেজিস্ট্রার তিনি, তো তাদের সাথে একটা অপ্রীতিকর ঘটনা ঘটেছে, এই নিয়ে মামলা হয়েছে। মামলার পর এরা আবার গতকালকে থেকে 3 দফায় অর্থাৎ মামলা তুলে নিতে হবে, আপত্তিকর মন্তব্য প্রত্যাহার করতে হবে, তার বিচার করতে হবে ইত্যাদি দাবিতে ওনারা এই কর্মবিরতি শুরু করেছে। তো দুর্ভোগ এখন মানে চরমেই রয়েছে, এটুকু বলা যায় যে এই দুর্ভোগ কোনোদিন কমে না। তার কারণটি হচ্ছে যে ইন্টার্নি ডাক্তারদের অ্যাবসেন্সে ডাক্তার যারা রয়েছেন তারাও অন্তত যদি দায়িত্ব পালন করতেন তাহলে কিছুটা অন্তত লাঘব হতো। শুধু নার্সরা চালাচ্ছে মেডিকেল কলেজ, ডাক্তাররা এমনিতেই আসতেন না, এবং ওনারা আসতেন আসলে ইন্টার্নি ডাক্তার যারা রয়েছে তাদেরকে এডুকেশন দিতে, অর্থাৎ ইন্টার্নি ডাক্তাররা তাদেরও অধিকাংশ কিন্তু এখানে তাদের মানে গেইনিং নলেজের জন্য যেটি বলা হয়ে থাকে ওনাদের ভাষায়, তো ওনারা দায়িত্ব পালন করতে। এই অবস্থায় রোগীরা শুধু তাকিয়ে আছে, আর আপাতত এছাড়া রোগীদেরও করার কিছু নেই। কর্তৃপক্ষ চলছে তো চলছে, এবং কোনো মতো দিন তো পার হচ্ছে, এই হচ্ছে এখানকার কর্তৃপক্ষের মানে ইঙ্গিত। আর যেটি হচ্ছে যে রোগীর সংখ্যা তো এমনিতেই বাড়ছে। এখন কিন্তু রোগী 1000 বেড এখানে কাগজে কলমে আছে, মূলত 50 বেডের দিয়ে হসপিটাল চলছে। 1000 বেড কাগজে কলমে, রোগী আছে 1500-এর বেশি। তো তার যা হওয়ার তাই হয়, টোটাল নার্সদের উপর এখন ডিপেন্ড করে আছে। কিছু রোগী আসছে আবার চলে যাচ্ছে, অথবা এখান থেকে লোকাল অন্যতম প্রাইভেট হসপিটাল গুলোতে চলে যাচ্ছে। কর্তৃপক্ষের সাথে আজকে কথা বলেছি, তারা যেটি বলেছে তারা প্রথম থেকেই এখন পর্যন্ত এই সমস্যা সমাধানের চেষ্টা চালিয়ে যাচ্ছেন। আজকে সন্ধ্যা 7টার পর তারা হয়তো কোনো মিটিং এ বসবেন, মধ্যরাত থেকে। তাদের আশাবাদ যে আজকে বিষয়টি সুরাহা হবে। তবে রোগীদের বক্তব্য হচ্ছে যেটা, যে এর আগে যখন রোগীর স্বজনরা কেউ মারা গেলে পর ডাক্তারদের উপর যখন চড়াও হতো, তখন যখন ডাক্তাররা এই
কর্মবিরতি বা ধর্মঘট করতেন, সেটা একটা মানানসই ছিল। ডাক্তার এমন একটি বিষয় নিয়ে, যেটি হচ্ছে যে পার্সেন্টেজ, অর্থাৎ ডায়াগনস্টিক সেন্টার থেকে পার্সেন্টেজ এক ডাক্তার খাচ্ছেন, উনারা তাকে দাবি করে, ডাক্তার বলতেন আমি খাই না, এদের কথা এরা আমাকে অন্য ডায়াগনস্টিক নিতে, অর্থাৎ পার্সেন্টেজ দিয়ে রোগীর দুর্ভোগ, এটি আসলে বরিশালের জন্য একটি লজ্জা। রোগীরা নিজেরাই লজ্জিত, ডাক্তারদের বক্তব্য এখন পর্যন্ত এই লজ্জার ব্যাপারে পাওয়া যায়নি। তারা তাদের যে যার অবস্থানে অন্য রয়েছে, যিনি মামলা করেছেন তিনি মামলা তুলবেন না, আর এরা বলছে মামলা না তুললে কাজে আসবে না। এই অবস্থায় এখন পর্যন্ত এই পরিস্থিতি বিরাজ করছে। বরিশাল থেকে জানাচ্ছিলেন সহকর্মী মুরাদ আহমেদ। বাড়তি টাকা নেওয়ার প্রবণতা, কর্মচারীদের অবহেলা এবং দালাল সিন্ডিকেট চক্রের দৌরাত্ম্যে দেশের অধিকাংশ জেলায় সময় মতো পাওয়া যায় না পাসপোর্ট। নওগাঁ ও লক্ষ্মীপুরে জরুরি ক্যাটাগরি পাসপোর্ট 1 মাসেও মেলে না, সাধারণ ক্যাটাগরি লেগে যায় 6 থেকে 8 মাস। ভুক্তভোগীরা বলছেন কারো কাছে অভিযোগ করেও সমাধান পাওয়া যায় না, মাসের পর মাস ঘুরতে গিয়ে শেষ হয়ে আসে ভিসার মেয়াদও। নওগাঁর খাস নওগাঁ মৃধাপাড়ার বাসিন্দা আব্দুল হান্নান চিকিৎসার জন্য 12 বছরের মেয়েকে নিতে হবে বিদেশে, তাই জরুরি ভিত্তিতে তার পাসপোর্ট করাতে হবে। প্রয়োজনীয় কাগজপত্র সহ হান্নান নওগাঁ পাসপোর্ট অফিসে জরুরি পাসপোর্টের জন্য আবেদন করেন 26 আগস্ট। পাসপোর্ট হাতে পেয়েছেন 18 অক্টোবর। তাতেও মায়ের নাম ভুল, সংশোধনের জন্য লাগবে আরও সময়। হান্নানের মতো এমন অভিযোগ আরও অনেকেরই। তুমি আবার নতুন করে ফর্ম জমা দাও এবং তুমি যেটা ভুল ছিল ওটা সংশোধন করে লিখে দাও। 3 বার আসছি, সারাটা দিন এখানে ওয়েট করছি। উনি আমাকে বলছে সিল মারার সময় আপনার কত টাকা নিয়েছিল, আমি বলছি 100 টাকা নিছে। বলছে যে ওরা টাকা নাই তো আমরা কি হয়েছে, আমরা কি বসে বসে টাকা নেই। ভুক্তভোগীদের অভিযোগ, দালাল ছাড়া কেউ সেবা নিতে গেলে শুরু হয় সময় ক্ষেপণ, বাড়তি টাকা আদায় এবং হয়রানি। আমাকে বলছে 1 মাস সময় লাগবে, 1 মাসের ভিতর পাসপোর্ট পাবি। 8-9 মাস হচ্ছে, আমি এখন পর্যন্ত কোনো পাসপোর্ট পাইনি। লক্ষ্মীপুরে সময় মতো পাসপোর্ট না পেয়ে নানা সমস্যায় পড়েছেন আবেদনকারীরা। কেউ চিকিৎসার জন্য বিদেশ যেতে পারছেন না, আবার কারো শেষ হয়ে যাচ্ছে ভিসার মেয়াদ। ভিসা ক্যান্সেল হয়ে যায়, পাসপোর্টের কারণে আমরা বিদেশ যেতে পারছি না। এমআরপিতে করোনার পরে পাসপোর্ট পাইতে একটু সমস্যা হচ্ছে, তবে যাদের ক্ষেত্রে যাদের পাসপোর্ট দরকার, ইমার্জেন্সি দরকার, সেই পাসপোর্টগুলো আমরা মেইল করে জনগণকে আনায় দিচ্ছি। দেখা গেছে যে অনেক পাসপোর্ট পড়ে আছে, লোকজন এসে নিচ্ছে না, যে এদের দরকার নাই। ঝালকাঠি আঞ্চলিক পাসপোর্ট অফিস থেকেও পাসপোর্ট পেতে লাগছে অতিরিক্ত সময়, যদিও করোনার কারণে আবেদনের চাপ কম। তবে ব্যতিক্রম পঞ্চগড় আঞ্চলিক পাসপোর্ট অফিস, দ্রুত সেবা পেয়ে সন্তুষ্ট আবেদনকারীরা। খাদিজাতুল কুবরা, ইন্ডিপেন্ডেন্ট নিউজ ডেস্ক। এ নিয়ে আরও জানাতে লক্ষ্মীপুর থেকে যোগ দিচ্ছেন সহকর্মী আব্বাস হোসেন। আব্বাস, লক্ষ্মীপুরে পাসপোর্ট নিতে গিয়ে কী ধরনের ভোগান্তির শিকার হচ্ছেন, আর এই সমস্যার সমাধানে কর্তৃপক্ষ কোনো ব্যবস্থা নিচ্ছে কিনা? আসলে একদিকে করোনা, অন্যদিকে যে পুলিশ ভেরিফিকেশনের কারণে মূলত যে পাসপোর্টের যে ভোগান্তি সেটি হচ্ছে, এমনকি বলা হচ্ছে পাসপোর্ট কর্তৃপক্ষের পক্ষ থেকে। এর পাশাপাশি অনেক সময় পাসপোর্টের আবেদনটি কিন্তু যখন ঢাকায় পাঠানো হয়, আবেদন এবং যে প্রিন্টিং বা পাসপোর্টের বই সংকটের কারণেও কিন্তু এই পাসপোর্ট পেতে দেরি হচ্ছে, এমনকি বলা হচ্ছে। এর বাইরে কিন্তু আমরা অনেক গ্রাহকের সাথে কথা বলেছি, তারা বলছে সময় মতো পাসপোর্ট না পাওয়ার কারণে তারা যে বিদেশে যাওয়া বা ভিসা, পাসপোর্ট, অন্য সবকিছু কিন্তু তাদের বাতিল হয়ে যাচ্ছে। তারা বিভিন্ন ধরনের ভোগান্তিতে পড়ছে, সমস্যা পড়ছে। কিন্তু আমি এখানে কিছুক্ষণ আগে কথা বলেছি লক্ষ্মীপুর যে আঞ্চলিক পাসপোর্ট অফিসের যে সহকারী উপপরিচালক রয়েছেন মোহাম্মদ জাহাঙ্গীর আলম, তিনি জানিয়েছেন আজ থেকে কিন্তু এমআরপি যে অর্থাৎ মেশিন রিডেবল পাসপোর্ট যেটি ছিল সেটি পুরোপুরি বন্ধ হয়ে গেছে। আজ থেকে ই পাসপোর্ট যে কার্যক্রম সেটি শুরু হয়েছে। এই পাসপোর্ট কার্যক্রম শুরু হওয়ার পর থেকে যে সাধারণ গ্রাহকরা রয়েছে তাদের একদিকে ভোগান্তি কমবে, অন্যদিকে সময় মতো তারা যে পাসপোর্ট সেটি পাবে। কারণ এই বিষয়ে তিনি যেটি বলেছেন যে অনেক সময় ভেরিফিকেশন করতেও কিন্তু সময় লাগবে না, বা যে সময় যে নির্ধারিত সময়ের মধ্যে পাসপোর্ট দেওয়া যাবে এমনটি বলা হচ্ছে। যে মেশিন রিডেবল পাসপোর্টের কারণে অনেক সময় ভোগান্তিতে পড়তে হয়েছে, কিন্তু এই পাসপোর্টের কারণে কিন্তু ভোগান্তিতে পড়বে না, এমনটি বলা হচ্ছে এখানকার যে পাসপোর্ট কর্তৃপক্ষের পক্ষ থেকে। এরপরও কিন্তু সাধারণ যে গ্রাহক রয়েছেন তারা অনেকেই কিন্তু ক্ষোভ প্রকাশ করেছেন, তারা বলছে সঠিক সময় তাদের পাসপোর্ট। লক্ষ্মীপুর থেকে জানাচ্ছেন সহকর্মী আব্বাস হোসেন। ধুলার শহরে পরিণত হয়েছে দিনাজপুরের হিলি স্থলবন্দর। অতিরিক্ত ধুলার কারণে পরিবেশ দূষণের পাশাপাশি দেখা দিচ্ছে শ্বাসকষ্ট, চর্মরোগ সহ নানা রোগ ব্যাধি। তবে ধুলার প্রকোপ কমাতে তেমন কোনো উদ্যোগ নেই প্রশাসনের পক্ষ থেকে। দূষণে অতিষ্ঠ হিলি স্থলবন্দরের লোকজন। ধুলায় ঢেকে গেছে গাছপালা, বাড়িঘর।
একদিকে গাড়ির ধোঁয়া, অন্যদিকে সড়ক সংস্কারের জন্য ফেলে রাখা ইটবালুর স্তূপ, সব মিলে নাজেহাল পথচারী। মাস্ক পরেও অতিরিক্ত দূষণের হাত থেকে রেহাই পাচ্ছে না মানুষ, আক্রান্ত হচ্ছেন শ্বাসকষ্টজনিত নানা রোগে। মাঝে মধ্যে লোক দেখানো পানি ছিটানো ছাড়া আর কোনো পদক্ষেপ নেওয়া হয়নি বলে অভিযোগ স্থানীয়দের। এত পরিমাণ ধুলা আমি দোকানে বসে থাকতে পারতেছি না, মাস্ক দিয়েও কোনো কাজ হচ্ছে না। যখন গাড়ি ঘোড়াগুলো চলে একদম ধুলায় অন্ধকার থাকে, অফিসে সব সময় ধুলার একটা স্তর পড়ে থাকে। ধুলার দূষণ কমাতে পর্যাপ্ত সরঞ্জাম না থাকার কথা স্বীকার করে পৌর মেয়র বলেছেন, এ বিষয়ে মন্ত্রণালয়ের কাছে আবেদন করা হয়েছে। একটি পানি দেবার জন্য সাধারণভাবে যেটি ব্যবস্থা গ্রহণ করা হয় সেটি করেছি, সেটি চলমান। তবে এটি দিয়ে আসলে আমরা জনগণের যেটি প্রত্যাশা সেটি পূরণ করতে পারছি না। যথাযথ কর্তৃপক্ষের মাধ্যমে আমরা তাদের দৃষ্টি আকর্ষণ করছি এবং আমরা আমাদের স্থানীয় সরকার মন্ত্রণালয়কে এটি অবহিত করেছি। ধুলাবালি থেকে বাঁচতে পরিষ্কার পরিচ্ছন্নতার পাশাপাশি সচেতন থাকার পরামর্শ দিচ্ছেন চিকিৎসকরা। যাদের অ্যাজমা নাই তাদের অ্যাজমা ডেভেলপ করতে পারে, নিউমোনিয়া হতে পারে, ব্রঙ্কাইটিস হতে পারে, নানা কমপ্লিকেটেড ডিজিজ লাংসের হওয়ার সম্ভাবনা বেশি থাকে। অবশ্যই ধুলাবালির যুক্ত এরিয়াতে গেলে মাস্ক পরিধান করবে এবং বাসায় এসে মুখ হাত পরিষ্কার পানি দিয়ে ধুয়ে ফেলবে। প্রতিদিন ৩৫০০ যানবাহন চলাচল করে এই রাস্তায়। ইন্ডিপেন্ডেন্ট নিউজ ডেস্ক। দীর্ঘ ৭ মাস পর ভ্রমণের জন্য সুন্দরবন পর্যটকদের জন্য উন্মুক্ত করা হয়েছে। আজ থেকে শুধু কলাগাছি পর্যটন কেন্দ্রে যাওয়ার অনুমতি দিয়েছে বন বিভাগ। এজন্য স্বাস্থ্যবিধি মানাসহ ৬ শর্ত মানতে হবে পর্যটক সহ সংশ্লিষ্টদের। করোনা সংক্রমণ ঠেকাতে গত ২৫ মার্চ থেকে সুন্দরবন ভ্রমণে নিষেধাজ্ঞা আরোপ করে সরকার। এই সময় বেকার হয়ে পড়ে পর্যটন পেশার সাথে জড়িতরা। ভ্রমণের নিষেধাজ্ঞা তুলে নেওয়ায় খুশি তারা। সুন্দরবনকে আরও পর্যটন বান্ধব করতে কাজ করছে প্রশাসন। এদিকে গাজীপুরের বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান সাফারি পার্কও খুলে দেওয়া হয়েছে। গত ২০ মার্চ থেকে দর্শনার্থীদের পার্কে প্রবেশ বন্ধ করা হয়েছিল। স্বাস্থ্যবিধি মেনে চলার শর্তে খুলে দেওয়া হয়েছে মৌলভীবাজারের লাওয়াছড়া জাতীয় উদ্যানও। জাতির জনকের জন্মশতবার্ষিকী উপলক্ষে বরগুনায় নির্মিত হচ্ছে দেশের প্রথম নৌকা জাদুঘর। ১০০ বছর ধরে চলা নানা নামের ও বিলুপ্তপ্রায় ১০০ ধরনের নৌকার নমুনা থাকবে এই জাদুঘরে। জেলা প্রশাসনের অর্থায়ন ও তত্ত্বাবধানে গত ৮ অক্টোবর শুরু হয়েছে এই নির্মাণ কাজ। জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে স্মরণে বরগুনায় নির্মিত হচ্ছে নৌকা জাদুঘর, যা দেশের প্রথম। ডিসি রোডে ৬৪% জমির ওপর নৌকার আদলে নির্মিত এই প্রকল্পে প্রাথমিক ব্যয় ৬০ লাখ টাকা। এখানে থাকবে ঐতিহ্যবাহী ও বিলুপ্তপ্রায় ১০০ ধরনের নৌকার মডেল। এছাড়া লেক ও শিশুদের খেলার মাঠের পাশাপাশি থাকছে গবেষণাগার। এর নকশা করেছেন বুয়েটের প্রাক্তন শিক্ষার্থী ও বরগুনার নির্বাহী ম্যাজিস্ট্রেট তারিকুল্লাহ নিজামী। আমরা ভবিষ্যতে এখানে একটা লেক তৈরি করব, একটি 5D ডিসপ্লে সেন্টার তৈরি হবে এবং যখন সম্পূর্ণরূপে নৌকাই একটি দেখা যাবে, যা অত্যন্ত আকর্ষণীয়ভাবে আমরা মানুষের সামনে তুলে ধরার চেষ্টা করব। আগামী বছরের শুরুতে চালু হবে এই জাদুঘর। পর্যটক আকর্ষণে পূর্ণিমা রাতে নৌকা ভ্রমণ ছাড়াও থাকবে নিয়মিত নানা আয়োজন। যে দিনে এখানে নৌকা জাদুঘরটি উদ্বোধন হবে সেই দিনটিকে একটা নৌকা উৎসবের দিন হিসেবে ঘোষণা করা এবং পরবর্তীতে আমাদের এখানে নৌকার মিনিয়েচার, নৌকার নিয়ে মেলা এবং লোকজ মেলা যাতে অনুষ্ঠিত হয়, যাতে করে সাধারণ মানুষ আমাদের সংস্কৃতির সাথে নৌকাকে খুঁজে পায়, সে ব্যাপারে আমরা উদ্যোগ গ্রহণ করেছি। আমরা আশা করছি আগামী বছর এটি আমরা করতে পারব। নদী ঘেরা বাংলায় একসময় যোগাযোগের প্রধান বাহন ছিল নৌকা। এই নৌকাকেই দলীয় প্রতীক হিসেবে বেছে নেন বঙ্গবন্ধু। নৌকা জাদুঘরের উদ্যোগকে স্বাগত জানিয়েছে বরগুনাবাসী। ইন্ডিপেন্ডেন্ট নিউজ ডেস্ক। এই ছিল সমগ্র বাংলাদেশে ইন্ডিপেন্ডেন্ট টেলিভিশনের সব খবরের। আরও বিস্তারিত জানতে চোখ রাখুন ফেসবুক, ইউটিউব এবং টুইটারে। ধন্যবাদ সবাইকে।